আমি আবার চলে আসলাম। আমাকে একটু কমেন্ট করে জানান যে এখন ক্লিয়ার আছে কিনা। ক্লিয়ার থাকলে আমি বরং শুরু করি। আচ্ছা, তো আমি শুরু করি। অনেকে চলে আসছেন। ওকে, তো যেটা ছিল যে আমাদের যে রঙগুলো, সে রঙগুলো আপনারা একই দোকান থেকে কিনতে পারবেন। যেখান থেকে আপনারা মোম কিনবেন সেখানে আসলে মোমবাতিকের জন্য যা যে ইকুইপমেন্ট দরকার সব কিছু আপনারা সেখানেই পেয়ে যাবেন। অর্থাৎ রঙের জন্য এক জায়গায়, মোমের জন্য এক জায়গায়, তা কিন্তু নয়। সবগুলো আপনারা একই দোকানেই পেয়ে যাবেন। যেখান থেকে আপনারা রং কিনবেন সেখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, হ্যাঁ, ক্লিয়ার বলছে অনেকে। ওকে, হ্যাঁ ক্লিয়ার। ওকে, আচ্ছা। তো এখন প্রুশিয়ান রঙের জন্য আমাদের যে কেমিক্যালটা লাগবে সেটা হচ্ছে সোডা। সোডা হচ্ছে আমাদের যে খাবারের যে সোডাটা আছে সেই সোডাটা আমরা এই যে খাবার সোডা, সেই খাবার সোডাটা আমরা ব্যবহার করে থাকি। এবং আমরা ব্যবহার করে থাকি হচ্ছে খাবারের যে লবণ, সেই লবণটা আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ প্রুশিয়ান রঙের জন্য আমাদের যে দুটো কেমিক্যাল লাগে, আপনারা কেউ বলছেন ক্লিয়ার, কেউ বলছেন ক্লিয়ার না। আমি তো কনফিউজড হয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনাদের সবাইকে তো এক কথায় আসতে হবে যে হয় ক্লিয়ার না হলে ক্লিয়ার না। কেউ বলবেন ক্লিয়ার, কেউ বলবেন ক্লিয়ার না। এটা হলে তো আসলে সমস্যা। আমার এখানে যদি ক্লিয়ার থাকে তাহলে আপনারাও ক্লিয়ার দেখবেন। আর যদি আমার এখানে ক্লিয়ার থাকে আর যারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, তাদের আপনাদের নেটওয়ার্কের সমস্যার জন্য আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না। আমার এখানে ক্লিয়ার আছে বলেই কিন্তু অনেকে ক্লিয়ার দেখতে পাচ্ছে। আচ্ছা, তো আমাদের প্রুশিয়ান রঙের জন্য দুইটা কেমিক্যাল লাগবে। একটা হচ্ছে আমাদের খাবারের সোডা অথবা কাপড় কাচার সোডা। খাবার এবং কাপড় এই দুই সোডা দিয়ে আসলে কাজ করা যাবে। আর হচ্ছে খাবারের লবণটা। এখন লবণটা আপনি খাবারের লবণ ইউজ করতে পারেন, অথবা আপনি যদি চান যে খাবার লবণ ছাড়াও যে মোটা যে লবণটা পাওয়া যায়, যেটা আসলে আমরা গরুর খাবার হিসেবে অনেকে ব্যবহার করে থাকে বা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে, মোটা লবণটা, সেই লবণটা দিয়েও কিন্তু আপনারা কাজ করতে পারবেন। যেটা একটু অপরিষ্কার থাকে, একদম মোটা মোটা দানার লবণটা, সেটাতে ভালো হয় আরও। তবে যেহেতু আমরা সেটা খুব একটা পাওয়া যায় না বিধায় আমরা কী করি, খাবার লবণটা দিয়ে কাজ করে থাকি। আর যেটা লাগবে খাবারের সোডা অথবা কাপড় কাচার সোডা, যে এই দুই সোডার এক সোডা দিয়েই করা যাবে। আচ্ছা, এগুলো হচ্ছে প্রুশিয়ান রঙের জন্য। তো প্রুশিয়ান রং যদি আমরা নিই 1 তোলা পরিমাণ, তখন আমাদের সোডা ব্যবহার করতে হয় ডাবল, অর্থাৎ 2 তোলা। প্রুশিয়ান রং যদি হয় 1 তোলা, সোডা দিতে হয় 2 তোলা। আর লবণটা দিতে হয় হচ্ছে আপনি চাইলে ডাবলও দিতে পারেন, আবার চাইলে আপনি সামান্য দিতে পারেন। লবণের আসলে নির্দিষ্ট পরিমাণ নাই, তবে এর চেয়ে বেশি দিলে দেওয়ার দরকার পড়ে না। লবণটা না দিলেও হয়। হ্যাঁ, অনেকে লবণ ছাড়াই কাজ করে। লবণটা দেয় আসলে অনেকে, মানে লবণ কাপড় রংটাকে আরও এক্সট্রাভাবে যদি একটু বেশি যদি টেকসই হয়, সেই জন্য আসলে অনেকে ব্যবহার করে থাকে। আমি মাঝে মাঝে ব্যবহার করি, কখনো করি কখনো করি না। আচ্ছা, তো যে পরিমাণ আপনি দিবেন হচ্ছে রং, তার ডাবল পরিমাণ দিবেন হচ্ছে সোডা। আর হচ্ছে লবণটাও দিবেন হচ্ছে সোডার সম পরিমাণ অথবা অর্ধেক। এটা ডিপেন্ড করে আসলে, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর প্রুশিয়ান রঙের বিষয়টা হচ্ছে এক একজনের নিয়ম এক এক রকম। আপনি আমার কাছে কাজ শিখছেন, আপনি যদি পরবর্তীতে আরেকজনের কাছে কাজ শিখতে যান, তখন দেখবেন সে শিখাচ্ছে আরেকভাবে। অর্থাৎ হয়তো বা তার পরিমাণটা একটু অন্যরকম, সে সেভাবে কাজ করে ভালো ফল পেয়েছে। বা যদি আপনারা নিজেরাও কাজ করে থাকেন, হয়তো বা আপনাদের সাথে আমার নাও মিলতে পারে। বিষয়টা হচ্ছে এরকম। আসলে এই প্রুশিয়ান রঙের বিষয়টা একটা দীর্ঘ একটা এক্সপেরিমেন্টের ব্যাপার, যে কাজ করতে করতে একটা সময় যেয়ে আপনি নিজের একটা স্টাইল আপনি ক্রিয়েট করতে পারবেন। এটা হচ্ছে সেরকম বিষয়টা। তো আবারও বলে দিই, রং যে পরিমাণ দিবেন তার ডাবল পরিমাণ দিবেন হচ্ছে আপনি সোডা। এটা হচ্ছে খাবারের সোডা আছে আমার কাছে, কাপড় কাচারটা থাকলে আমি সেটা ইউজ করতাম। দুটো দিয়েই করা যায়। আচ্ছা, আর লবণ ব্যবহার করব হয় রঙের সমপরিমাণ অথবা সোডার সমপরিমাণ। আচ্ছা, তো খাবো সোডার দামটা আসলে আমার এক্সাক্ট আমার জানা নাই। আপনারা যারা নিজেরা আপনারা জানবেন, কারণ রান্নায় যেহেতু ব্যবহার করা হয়ে থাকে খাবার সোডাটা, আপনাদের জানার কথা। আমার এক্সাক্ট জানা নাই। সম্ভবত আমার এখানে আপনার 200 থেকে 250 টাকার সোডা আছে, মানে টোটালটা আর কি। আমি ইন্ডিভিজুয়ালি, মানে এটার আলাদাভাবে কতটুকু রং হতে পারে সেটা বলতে পারছি না। ওকে, তো তাহিয়া তাবাসসুম, আপনার যেটা আমি ফার্স্টেই বলেছি যে আলাদা করে মোম শব্দটা জড়িয়ে দেওয়ার দরকার নাই। বাটিক মানেই সেখানে মোম থাকবে। আপনি আলাদা করে মোম বাটিক বললে যে সেটা অন্য কিছু হয়ে যাবে তা কিন্তু নয়।
হ্যাঁ, শুধুমাত্র বাটিক বলার একটা প্র্যাকটিস আমাদের করা উচিত। তাহলে আমার মনে হয় যে বাটিকটা আসলে সার্থক হবে। সেখানে আলাদা করে মোম জুড়ে দিয়ে সেটাকে স্পেশাল কিছু করা বা সেটাকে নতুনভাবে করার তো কিছু নাই। বাটিক মানেই হচ্ছে বাটিক। আচ্ছা, সব রং দিয়ে করা যায় না, এই দুটো রং দিয়ে মূলত করা হয়ে থাকে। আরও হয়তো অনেক অনেক রং দিয়ে কাজ করতে পারে, সেগুলোতে আমাদের আজকে আমাদের সূচিতে আমরা অন্তর্ভুক্ত করিনি। মূলত যে রঙগুলো দিয়ে কাজ করা হয়ে থাকে, বাটিকটা করা হয়ে থাকে, সেই রঙগুলোই আসলে আমরা সূচিতে রেখেছি, যেগুলোতে আপনারা কাজ করতে পারবেন, সহজে আপনারা মার্কেটে পেয়ে যাবেন এবং কাজ করে ভালো ফল পাবেন, সেগুলোই আসলে আমরা শেখাচ্ছি আপনাদেরকে। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের পরিচিতি, রঙের পরিচিতি, মোমের পরিচিতি, কাপড়ের পরিচিতি, সাথে তো কেমিক্যাল ছিলই রঙের সাথে। তো এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমরা যে কাপড়ে মোমগুলো লাগাবো, সেই মোম লাগানোর জন্য আমাদের আসলে কী কী জিনিস হয় সেজন্য। তো ফার্স্টে যেটা আমাদের লাগে সেটা হচ্ছে এরকম ব্লক বা ডাইস। এগুলো হচ্ছে আপনার স্টিলের ডাইস, এগুলো বাটিক করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এরকমের হচ্ছে আপনার বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের ডাইস। পরিমাণটা বলা হয়েছে জান্নাত কাকুলি, পরিমাণটা বলা হয়েছে যে কোনটা কি পরিমাণে। জান্নাত কলি, সরি, যে রং আমরা দিই হচ্ছে 1 তোলা পরিমাণ 1 গজ কাপড়ে প্রুশিয়ানটা। আর এক গজ কাপড়ের জন্য যেহেতু 1 তোলা রং আমরা ব্যবহার করছি, সেখানে আমরা 2 তোলা পরিমাণে দিব সোডা। আর লবণটা আসলে আপনি না দিলেও হবে, লবণটা আপনাকে দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, যদি আপনার রংটা ভালো মানের হয়ে থাকে। হ্যাঁ, আর যদি লবণ দিতে চান আপনি 1 চামচ দিতে পারেন, 2 চামচ দিতে পারেন। অর্থাৎ আপনি চাইলে লবণটা রঙের সমপরিমাণ দিতে পারেন, আবার চাইলে কেমিক্যালের সমপরিমাণও দিতে পারেন। এটা ডিপেন্ড করে আপনার উপরে, এটার কোনো স্পেসিফিক কোনো পরিমাণ নাই। যাই হোক, তো এগুলো হচ্ছে আমাদের মোমবাটিকের ডাইস, ঠিক আছে, বা বাটিকের ডাইস যদি বলতে যাই সঠিকভাবে। তো বাটিকের ডাইসগুলো হচ্ছে আমরা আপনার ব্লকের ডাইস আপনারা দেখেছেন একদম কাঠের থাকে, আর বাটিকের ডাইসগুলো হয়ে থাকে কাঠের উপরে এরকম স্টিলের একটা ডিজাইন করা থাকে আর কি। এছাড়াও আরও বড় ডাইস পাওয়া যায়, সরি খুব সাবধানে, আমার হাত কেটে গিয়েছে স্টিল ধরতে, যে রক্ত বেরোচ্ছে, টিস্যু দিতে আমাকে একটা, হাত কেটে গেছে। আচ্ছা, খুব সাবধানে কাজ করতে হবে, কারণ হচ্ছে ডাইসগুলো স্টিলের, তো আমার অসাবধানতাবশত হাত কেটে গেছে। যাই হোক, তো সরি। তো এরকম বড় সাইজের ডাইসও আপনারা চাইলে মার্কেট থেকে কিনতে পারবেন। হ্যাঁ, এই ডাইসগুলোর প্রাইস হচ্ছে আপনার বড়গুলোর প্রাইস আপনার 250 টাকা থেকে 400 টাকার মধ্যে আপনারা বড় ডাইসগুলো পেয়ে যাবেন। আর হচ্ছে এই যেগুলো বর্ডারের একটু লম্বাটে, সেগুলোর হচ্ছে প্রাইস আপনি পাবেন 100 টাকা থেকে 150 টাকার মধ্যে আপনি এইগুলো পেয়ে যাবেন। আর হচ্ছে এই ছোটোগুলো আছে, এগুলো আপনার 50 টাকা থেকে শুরু করে 100 টাকার মধ্যে এই ছোটোগুলো হয়ে যাবে। তো ডিপেন্ড করে ডিজাইনের উপরে, যদি আরও গর্জিয়াস ডিজাইন হয় সেক্ষেত্রে প্রাইসটা হয়তো বাড়তেও পারে। মোটামুটি রেঞ্জটা আসলে এরকম, মানে আপনি 300 থেকে 350 400-র মধ্যে আপনি এই ডাইসগুলো ইন্ডিভিজুয়ালি পেয়ে যাবেন। আচ্ছা, সাবিকুন্নাহার দিবা আপু, হ্যাঁ উডের ডাইস ব্যবহার করা যায়, তবে আমি উডের ডাইস ব্যবহার করি না। আপনি চাইলে ব্লকের যে ডাইসটা আছে সেটা ব্যবহার করতে পারেন। তবে যেটা হয়, ব্লকের ডাইস বলতে কাঠের যে ডাইসগুলো, সেগুলো আসলে বাটিকের জন্য ইউজ করতে হলে একটা আলাদাভাবে করতে, একটু গভীর করে খোদাই করতে হয় আসলে। না হলে যেটা হয়, কাপড়ে দেওয়ার ফলে রঙটা মানে ছড়িয়ে যায় অনেক, সেজন্য আলাদাভাবে আপনার ডিজাইন করে করতে হয়, একটু গভীর খোদাই করে সেটা করতে হয়। কাঠের ডাইসটা বেটার হয়, আপনারা এই ডাইসটা ইউজ করলে, অথবা যাদের কাছে এটা নাই, কাঠেরটা আছে, সেটা দিয়েও আপনারা করতে পারেন। ওকে, মোটা পাতলা অনুযায়ী আসলে বিষয়টা সেরকম না, আপনাকে সেটা বুঝতে হবে। হ্যাঁ, আপনি যখন কাজ করবেন শুরুতে তো আপনি মোটা কাপড়ে করবেন, আপনাকে এই পাতলা কাপড়ে কাজ করে করে শিখতে হবে।
কারণ আপনি ধীরে ধীরে তো এগোবেন, আপনি তো শুরুতে আপনি তো ক খ গ ঘ না শিখে তো আপনি মানে যেটাকে আমরা বলে থাকি রচনা লিখতে পারবেন না। সুতরাং আপনাকে ধাপে ধাপে যখন আপনি কাজগুলো করে করে এগোবেন, তখন আপনার নিজের মধ্যে সে বোধটা তৈরি হয়ে যাবে আসলে মোটা কাপড়ে কতটুকু লাগতে পারে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় মোটা কাপড়ে আমরা যদি পাতলা কাপড়ে 1 তোলা দিই, সেক্ষেত্রে মোটা কাপড় হয়তো আমরা একটু বাড়িয়ে দিই বলতে 1.5 তোলা দিই, বা কখনো 2 তোলাও দিই যদি কারো রং চাই, ডিপেন্ড করে আসলে। এগুলো আসলে নিজেদের একটা অভিজ্ঞতার ব্যাপার। তো কাজ যখন করবেন ধীরে ধীরে নিজেদের মধ্যে এই বোধগুলো তৈরি হবে। শুরুতে এভাবে কাজ করতে হবে, অল্প অল্প করে পাতলা কাপড়ে বা ছোট কাপড়ে অল্প রং দিয়ে কাজ করতে হবে, ধীরে ধীরে বড় কাপড়ের দিকে যেতে হবে। আচ্ছা, হ্যাঁ, একটু সাবধানে কাজ করতে হয়, আমার হাতটা কেটে গিয়েছে, কাজ করতে আজকে খুব কষ্ট হবে আমার। মাহি মাহি আপনাকে আমি তো প্রথমবারই বলেছি যে একই দোকানেই আপনি সব পেয়ে যাবেন, আলাদাভাবে আপনাকে জিজ্ঞেস করতে হবে না যে এখানেই পাবো কিনা, এখানেই পাবো কিনা। না পেলে আপনি আশেপাশে দোকান থাকবে, আপনি একটু খুঁজে দেখবেন, একটু এক্সপেরিমেন্ট, হ্যাঁ, একটু সার্চ করতে হবে, সোর্সিংটা সোর্স গুলো বের করে নিতে হবে যে কোথায় কোথায় পাওয়া যায়। আমি তো আপনাকে বললাম যে এখানে এখানে পাবেন, আপনি যাবেন মার্কেটে যাবেন, যে যে দোকান থেকে কিনবেন যদি সেই দোকানে না থাকে বাই চান্স পাশের দোকানে দেখবেন, সেখানে পেয়ে যাবেন। অর্থাৎ একই দোকানে আসলে সব কিছু পাওয়া যায়, রং থেকে শুরু করে ডাইস বলেন, মোম বলেন, ব্রাশ টাশ যা লাগে সব কিছু একই দোকানেই পাওয়া যায়। কারণ এগুলো তো আনুষঙ্গিক জিনিস, তো বাটিক করার, তারপর হচ্ছে ডাইংয়ের, একই দোকানেই সব কিছু বিক্রি করে থাকে। আচ্ছা, তো সরিয়ে রাখছি আমি এগুলো। তো এবার যেটা করব, আমরা চলে যাব হচ্ছে মোমের মিক্সচারে, যে মোম আমরা কিভাবে কাপড়ে মিক্স করব। কাপড়ে আগে তো মোমটা আমাদের গলিয়ে নিতে হবে, মেল্ট করে নিতে হবে, সেজন্য আমাদের কি কি লাগছে, কিভাবে আমরা মোমটা গলাবো সেই বিষয়ে আমরা যাই। আমাকে চুলাটা দাও, চুলা, ক্যামেরাটা রাখতে হবে, এটা আমাদের রং টং লাগবে। সবসময় চেষ্টা করবেন এরকম একটা ছোট চুলা বা হিটার অথবা ইন্ডাকশন যদি থাকে, তাহলে আলাদাভাবে শুধুমাত্র আপনার কাজের জন্য রাখার জন্য, কাজের ব্যবহারের জন্য। কারণ হচ্ছে আপনি তো সবসময় তো আপনি কিচেনে যে কাজ করতে পারবেন না, কারণ মোমটা যখন আমরা কাপড়ে লাগাবো সরাসরি চুলের উপরে থাকলে মোমটা ভালো কাজ করে, কাপড়ে ঠিকমতো বসে একদম ওই তাপমাত্রায়। তো যে কারণে আমরা চেষ্টা করি ছোট একটা চুলা নিজেদের ব্যবহারের জন্য রাখতে, মানে আমাদের এই বাটিক করার জন্য বা ডাইংয়ের কাজের জন্য। ফারহানা হোসেন বন্যা, তাই হাসিন বন্যা আপু, হ্যাঁ, এক সময় আমরাও ভাবতাম আপু, পরে সেটা যখন কাজ শিখেছি তখন জেনেছি যে আসলে এগুলো দিয়ে আসলে বাটিক করা হয়, স্টিলের ডাইসগুলো দিয়ে। আচ্ছা, তো এই চুলাগুলোর দাম খুব একটা বেশি না। হ্যাঁ, অযাচিত প্রশ্ন না করা অনেক ভালো, কারণ একই প্রশ্ন বারবার করে বলতে হচ্ছে। আমি তো বলছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনে রাখেন, এত করে আমার মনে হয় ভালো হবে আপনাদের জন্য। তো এটা হচ্ছে এই চুলাগুলো খুবই কম দামে পাওয়া যায়, আমারটার দাম হচ্ছে 1500 টাকা, আর কিনেছিলাম বেশ কয়েকদিন আগে। তো এখন দামটা আরও বাড়তে পারে। ইন্ডাকশনের দাম কেমন হয় সেটা তো আপনারা জানেন। তো এই চুলাগুলো যদি একটা কিনে নিতে পারেন আপনার জন্য ভালো, কাজ ভালো হয় আসলে। তো আমি চুলাটা একটু কানেক্ট করে দিব এর সাথে। হ্যাঁ, আমি চুলাটা অন করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক মতো লাগাও এটা। আর যাচ্ছে না। তো চুলাটা আমি অন করে দিলাম, এর মধ্যে হচ্ছে আমি মোমগুলো দিয়ে দিব এখন। তো আপনাদের যেটা করতে হবে,
যে এরকমের যে ছড়ানো যেই কড়াইগুলো থাকে, ফ্রাই প্যানগুলো একটু বড় সাইজের, সেই ফ্রাই প্যানগুলো নিতে। ছোটো ফ্রাই প্যানে হবে না, কারণ আপনার যে বড় ডাইসগুলো থাকে তো সেগুলো আবার ছোটো ফ্রাই প্যানের মধ্যে আটে না। সেজন্য আমরা যেটা করি, একটু বড় ফ্রাই প্যান নিই। আর ফ্রাই প্যানটা আপনার যে কোনো মানে মেটালের হতে পারে, এটার কোনো স্পেসিফিক কোনো মেটাল নেই, যে কোনো মেটাল দিয়ে আপনি কাজ করতে পারবেন, মেটালের কড়াই আপনি কাজ করতে পারবেন। এটাকে আসলে কি বলে, হট প্লেট বলে, আসলে ইলেকট্রিক হট প্লেট বলে থাকে। ওকে, চুলা কোথায় পাওয়া যায় যদি সেটা আপনাদেরকে বলতে হয়, তাহলে তো খুবই এটা বিষয়টা কেমন না? আপনারা যেহেতু নিজেরা অনেক হাউস ওয়াইফ আছেন, তো এই বিষয়গুলো আপনাদের নিজেদের জানা আমার মনে হয় আগে থেকে জানা প্রয়োজন। চুলা পাওয়া যায় কোথায়? যেখানে আসলে আপনারা চুলা, গ্যাসের চুলা, এই চুলা সেই চুলা পাওয়া যায় সেখানে পেয়ে যাবেন, অথবা ইলেকট্রনিক্সের দোকানে যেখানে ওভেন টোভেন পাওয়া যায় সেখানে পেয়ে যাবেন। এটা তো আলাদা করে জিজ্ঞাসা করতে হয় না। আচ্ছা, হ্যাঁ, তো আমি এটা দিয়ে দিলাম। তো এগুলো আসলে আমার ব্যবহার করা মোম আগে কাজ করার পর রয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার আগের। আমি তো মানে মানে এই হলো অবস্থা। কাজ করতে করতে যেটা হয়, তলানি পড়তে পড়তে এই মোমগুলো পুড়ে পুড়ে এরকম পচা অবস্থা হয়ে যায়। হ্যাঁ, এগুলো আসলে মানে আমার কাজ করতে করতে এই অবস্থা হয় আর কি। অনেক দীর্ঘ বছর কাজ, মানে অনেক বছরের ইয়ে আর কি এগুলো। তো রিসেন্টলি আমি চেঞ্জ করেছি কড়াইটা। তো এটা হচ্ছে সেই আমি একটু তাপটা একটু কমিয়ে দিই, তাপটা খুব বেশি দেওয়া যাবে না। হ্যাঁ, তো এটা ধীরে ধীরে এটা গরম হতে থাকবে। আমি এবার মোম, আমার তো এইটুকু মোমে তো হবে না, আমি মোম দিচ্ছি। তো মোমের পরিমাণটা হচ্ছে আপনি যে পরিমাণ দিবেন হচ্ছে সাদা মোম, তার অর্ধেক দিবেন হচ্ছে আপনি লাল মোম। সাদা মোমের অর্ধেক আপনাকে লাল মোম দিতে হবে। সাদা মোমের অর্ধেক দিতে হবে লাল মোম। আর লাল মোম আপনি যে পরিমাণ দিবেন তার অর্ধেক দিবেন হচ্ছে আপনি রজন। অর্থাৎ আপনি এটা আসলে ধীরে ধীরে কমে আসে। লাল মোম, সাদা মোম যা দিবেন তার অর্ধেক দিবেন হচ্ছে আপনি লাল মোম, আর লাল মোম যা দিবেন তার অর্ধেক দিবেন হচ্ছে আপনি সাদা, মানে রজনটা। অর্থাৎ আপনি যদি মোম যদি ইউজ করেন, আপনি সাদা মোম যদি আপনি নেন 1 কেজি, তাহলে আপনি সেখানে লাল মোমটা নেবেন হচ্ছে আপনি হাফ কেজি, আর রজনটা নেবেন হচ্ছে আপনি 250 গ্রাম। এভাবে আসলে পরিমাণটা করতে হয়। এখন একটা 3 পিসের জন্য কতটুকু লাগছে, বা হচ্ছে একটা জামার জন্য কতটুকু লাগছে, এটা তো আসলে বলা যায় না, কারণ ডিপেন্ড করে হচ্ছে আপনি কতটুকু ডিজাইনটা আসলে আপনার কতটুকু ঘন হচ্ছে, কতটুকু জায়গায় আপনি মোম লাগাচ্ছেন, তার উপরে ডিপেন্ড করে যে আপনার কতটুকু মোম এখানে লাগবে। তো আমরা যেটা করি, একেবারে মোম কিনে এভাবে গলিয়ে রেখে দিই, যতটুকু লাগে কাজ করার সময় লাগে, বাকিটুকু আবার এভাবে থেকে যায়, সেটা আবার আমরা পরে ব্যবহার করে থাকি। আচ্ছা, মিস করলে পরে শুনে নেবেন, কারণ এটা তো ল্যাপটপ তো সেভ থাকবে আমাদের গ্রুপে। হ্যাঁ, মোমের ওজনের পরিমাণটা বলা হয়েছে 16টা রয়। এভাবে আসলে নেবেন। বিষয়টা যদি আমি পার্সেন্টেজে বলি, তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে 50% আপনাকে নিতে হবে হচ্ছে যে সাদা মোমটা, তারপর হচ্ছে আপনাকে 25% নিতে হবে হচ্ছে, কীভাবে বলি এটা আবার, তাহলে যেভাবে আগে বলেছি সেভাবেই বলি, যে আপনি যদি এক কেজি যদি নেন আপনি সাদা মোম, তাহলে আপনি হাফ কেজি নেবেন লাল মোম, আর 250 গ্রাম নেবেন হচ্ছে আপনি রজনটা। অর্থাৎ আপনি যে পরিমাণ নেবেন সাদা মোম তার অর্ধেক নেবেন লাল মোম, এবং লাল মোমের অর্ধেক নেবেন হচ্ছে আপনি রজনটা। ঠিক আছে, এইভাবে আসলে পরিমাপটা করে নিতে হবে। ওকে, তো আমি এটা এটা গলতে একটু সময় লাগবে, এটা গলতে থাক। তো এর ফাঁকে হচ্ছে আমি আপনাদের কিছু কমেন্টের আমি উত্তর দিয়ে দিই, যারা যারা কমেন্ট করেছেন। আনুমানিক কোনো মোমের পরিমাণ নাই।
সাবিকুন হাট দিবা আপু। থ্রি পিস বলেন, শাড়ি বলেন, জামা বলেন, এমনও হয় যে আপনার একটা থ্রি পিসে যা মোম লেগেছে আপনার একটা শাড়িতেও তা লাগেনি। কেন লাগেনি? কারণ আপনি থ্রি পিসে অনেক গর্জিয়াস কাজ করেছেন, খুব ঘনভাবে আপনি মোমটাকে অ্যাপ্লাই করেছেন। এটা ডিপেন্ড করে ডিজাইনের উপরে। আপনি যদি 1 কেজি মোম কিনেন, 1 কেজি সাদা মোম কিনেন, সাথে যদি আপনি হাফ কেজি লাল মোম কিনেন, সাথে তো ওজন লাগছে আপনার 250 গ্রাম, এটা কিনে আপনি বেশ বেশ অনেকগুলো কাজ আপনি করতে পারবেন। তো বেশ কয়েকটা থ্রি পিস তো আপনার হয়ে যাবে, শাড়িও হয়ে যাবে বেশ কয়েকটা। তো খরচ খুব একটা বেশি পড়ে না। আবার যেটা হয়, মোমগুলো কিন্তু পরে আবার রিসাইকেল করাও যায়। কিভাবে করা যায়? কারণ মোমগুলো তো পরে আমরা তুলে ফেলি কাপড় থেকে, তখন সেই মোমগুলো আবার কিন্তু কাজে লাগানো যায়, গলিয়ে আবার নতুন করে ইউজ করা যায়। সেভাবে আসলে খরচটা চাইলে কমিয়ে আমরা নিয়ে আসতে পারি। আচ্ছা, হ্যাঁ, গলানো মোমটা আমরা পরে আবার ব্যবহার করতে পারবো। যেমন আজকে দেখলেন আপনারা আমার কড়াইতে কিন্তু আগে থেকে মোম ছিল, আমি কাজ করেছিলাম, তো সেজন্য আমার মোমটা কিছুটা রয়ে গিয়েছিল, সেটার মধ্যে কিন্তু আমি আবার নতুন করে মোমটা দিয়ে দিলাম। আপনারা চাইলে, আমি তো এক্স্যাক্ট মাপ করে দেইনি আজকে। আপনারা যখন কাজ করবেন এক্স্যাক্ট পরিমাণ করে চাইলে নিজেদের বাসায় যদি মেজারমেন্টের করার যদি মেশিন থাকে তাহলে সেভাবে করে দিবেন, অথবা দোকান থেকে একদম মেপে এনে সেইভাবেই একদম দিয়ে দিবেন। আর যেহেতু অনেকদিন যাবত যখন কাজ করবেন দেখবেন যে এমনিতেই কিন্তু আপনাদের একটা ধারণা হয়ে যাবে যে কতটুকু দিতে হবে। কারণ এই জিনিসগুলো হয় কি, এগুলোর সাথে আসলে আপনাকে অনেক বেশি পরিচিত থাকতে হবে, জিনিসগুলোকে আপনাকে বুঝতে হবে, ভালোবাসতে হবে। যদি আপনি এই প্রত্যেকটা ম্যাটেরিয়ালকে, কাজগুলোকে যদি আপনি ভালোবাসতে না পারেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি কখনো ভালো কাজ করতে পারবেন না। এগুলো তো একটা আর্টের ফর্ম, আর্ট তো এগুলো। আর্ট কিন্তু কখনো আপনার দায়সারাভাবে হয় না। যখনই আপনি আর্টের কাজগুলো করবেন, এগুলো তো একটা শিল্প, তাই না? তো শিল্প কিন্তু কখনোই এভাবে হয় না। শিল্পকর্ম করার জন্য শিল্পকে আগে ভালোবাসতে হয়, সেটাকে গ্রহণ করতে হয়, ঠিকভাবে বুঝতে হয়, জানতে হয়, দীর্ঘ একটা এক্সপেরিমেন্টের সেখানে প্রয়োজন হয়। সেভাবে আসলে যখন আপনারা কাজ করতে থাকবেন দেখবেন নিজেরাই আসলে অনেক কিছু বুঝে যাবেন। তো প্রাথমিকভাবে আপনারা কাজ শুরু করার জন্য যা যা আপনাদের জানা দরকার সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি। তারপরে বাকিটা যখন আপনারা এক্সপেরিমেন্ট করবেন, প্র্যাকটিস করবেন, নিজেদেরও যখন অভিজ্ঞতা বাড়বে, নিজেরা অনেক ভালো কাজ করতে পারবেন, আমার চেয়ে অনেক ভালো করতে পারবেন। আমি তো ভালো কাজ তেমন একটা করি না। হ্যাঁ, যাই হোক, কুমিল্লা বাটিক কী কাপড় করে সেটা আমার জানা নাই। আপনি যদি কুমিল্লার কাপড় যদি আপনি কিনে থাকেন, মোমটা কুমিল্লার মোমবাটিকের কাপড়, তাহলে সেটা আপনি সেভাবে একটু করে নেবেন যে কিভাবে করতে হয়। জান্টিংয়ের কিটি অফারিং, জান্টিংটাও আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো। আজকে আমরা জান্টিংয়ের ক্লাস আমরা আজকে করাবো না। জান্টিং হচ্ছে উনি বলেছে বিধায় দেখাচ্ছি, দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা ইন্দোনেশিয়ান একটা জান্টিং, আমার এত পরিমাণে এটা দিয়ে আমি প্র্যাকটিস করেছি যেটার একেবারে মানে আর কিছু বাকি নেই, একদম নষ্ট টষ্ট হয়ে খুলে টুলে গিয়েছে আর কি। তো তো এই পরে বাঁধন দিয়ে রাখতে হয়েছে। এটা ইন্দোনেশিয়ান। তো এরকম হচ্ছে আপনার মালয়েশিয়ান কিছু জান্টিং পাওয়া যায়, সেগুলোর আবার অন্য রকমের চেহারা। আবার বা কি যেন বাংলাদেশের জান্টিংটা, সেটারও একটা অন্য রকমের লুক। তারপর হচ্ছে আপনার ইউএসের যে জান্টিং সেটা অন্যরকম, ইন্ডিয়ান জান্টিংটা অন্যরকম। অর্থাৎ এই জান্টিং এটার মধ্যে আসলে এভাবে মোমটা নিতে হয়, ঠিক আছে? এভাবে মোমটা নিয়ে তারপর এইটা দিয়ে ভাবে কাপড়ের ডিজাইনগুলো করা হয়ে থাকে আর কি। এই যে এই জায়গার মধ্যে, এটার মধ্যে আসলে এই যে মোমটা নিয়ে তারপরে কাপড়ে নিয়ে তারপর কাপড়ের নকশা তৈরি করে। আচ্ছা, তো এটা আসলে আপনারা শিখবেন আমাদের কালকের ক্লাসে না হলেও পরবর্তী ক্লাসে আমরা জান্টিংয়ের কাজ আপনাদেরকে করে দেখাবো। আর যখন আপনারা মোমটা গলাবেন চেষ্টা করবেন চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে, মানে একদম কম অথবা মিডিয়াম রাখতে। কখন হাই ফ্লেমে মোমটা গলাবেন না, এতে করে যেটা হবে মোমে কিন্তু আগুন ধরে যাবে। আর একবার যদি মোমে আগুন ধরে যায় আপনার বাড়িঘর কিন্তু সব পুড়ে ছাই হয়ে যাবে। তো এই বিষয়ে একটু মানে সচেতন থাকতে হবে আর কি। আচ্ছা, জান্টিংটা আমি রেখে দিয়ে লাগছে না আজকে আমার কাজে এটা। হ্যাঁ, আপনি জান্টিংয়ের জন্য কোর্সটা করেছেন সেটা খুবই ভালো। তো যখন জান্টিংয়ের কাজগুলো করা হবে তখন আশা করি আপনি সেটা শিখে যাবেন। আচ্ছা, জান্টিংয়ের প্রাইস আসলে ইন্দোনেশিয়ান যে জান্টিংটা, এটা আমি উপহার পেয়েছি একজনের কাছ থেকে, আমার একজ্যাক্ট প্রাইসটা জানা নাই।
তবে জান্টিংয়ের প্রাইসগুলো আসলে নর্মালি 200-250 টাকা থেকে শুরু করে 500-600, 1000-1200-র মধ্যে হয়। ডিপেন্ড করে আসলে এটার কোয়ালিটি কীরকম, এটার মধ্যে কী মেটাল ইউজ করা হয়েছে তার উপর ডিপেন্ড করে আসলে, এবং কোন দেশের জান্টিং আপনি ইউজ করছেন তার উপরেও ডিপেন্ড করে প্রাইসটা। আচ্ছা, আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিচ্ছি, আমার মোমটা অনেক গরম হয়েছে। এবার যেই গরম হয়েছে এই গরমের মধ্যে আসলে বাকি মোমটা গলে যাবে। আচ্ছা, ইন্দোনেশিয়ান জান্টিংটা বাংলাদেশে পাবেন, এটা ইন্দোনেশিয়া থেকে আনতে হবে। মালয়েশিয়ানটাও মালয়েশিয়া থেকে আনতে হবে। ইন্ডিয়ানটাও বাংলাদেশে পাওয়ার জন্য ইন্ডিয়া থেকে আনতে হবে। এগুলো আসলে রিজিওনাল কাজ, তো মানে এক একটা কান্ট্রি বেসড কাজ জান্টিংয়ের বিষয়টা। তো যেটা যেই দেশের জান্টিং সেটা সেই দেশ থেকে আনাতে হবে। আর বাংলাদেশে যেটা আছে সেটা অনেকটা বড় সাইজের, একদম বাচ্চাদের জুতার সাইজের জান্টিং। ওটা দিয়ে আসলে খুব মানে আপনি ঠিকভাবে কাজ মানে করা যায় না আসলে, মানে ওইটা মানে আপনার হ্যান্ডেল করতে একটু ঝামেলা হয়, একটু বড় তো সাইজে। তো সেটা দিয়েও চাইলে আপনারা কাজ করতে পারবেন, সবগুলোতেই কাজ করা যায়। আবার আপনারা চাইলে আলি এক্সপ্রেস থেকে অথবা হচ্ছে আমাজন থেকে অর্ডার করেও কিন্তু জান্টিংগুলো আনাতে পারেন, যদি সেই দেশের স্পেসিফিক সেই কান্ট্রির জান্টিং যদি তারা বিক্রি করে থাকে। আচ্ছা, তো আমার মোমটা গলে গিয়েছে, আমি এবার চাইলে কাজে নামতে পারি। ওকে, তো আমি এবার একটা কাজ করতে, সেটা হচ্ছে আমি একটা ব্রেক নিতে চাই, কারণ হচ্ছে আমার টেবিলটা একটু সেট করতে হবে কাপড়ে মোম লাগানোর জন্য। চুলাগুলো সরাতে হবে, একটু সময় লাগবে আমার। তো আমি 3:47 বাজে, তো আমি একেবারে 4টার সময় লাইভে আসবো আবার, ঠিক আছে? তো আপনারা একটু 10 মিনিট একটু রেস্ট নেন, আমিও 10 মিনিটের মধ্যে একটু রেস্ট নিয়ে আমার টেবিলটা সেট করে আসছি ঠিকভাবে। তো আমি একটা ব্রেকে যাচ্ছি এখন। সবাই একদম 4টায় উপস্থিত থাকবেন।